৪৫ বছর পর কাঠগড়ায় জিয়া হত্যার আসামি কোর্ট মার্শালের রহস্য উন্মোচনের বড় সুযোগ বলছেন সাবেক সেনা কর্মকর্তা। তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হলে প্রথম আরেকটা তদন্ত হবে। এখানে আগে যে তদন্ত হয়েছিল সেই তদন্তে তার বিরুদ্ধে কি সুপারিশ কি ফাইন্ডিংস আছে সেইটাও তারা বিবেচনায় নেবে। স্থানীয় নির্বাচনেও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে চায় ইসি। হলফনামায় অসত্য তথ্য দিলেই প্রার্থিতা বাতিলের পরিকল্পনা। একীভূত 5 ব্যাংকের আস্থা পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ বলছেন সাবেক গভর্নর। আমানতকারীদের ধৈর্য ধরার পরামর্শ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই জারি হতে পারে নতুন পে স্কেলের গেজেট। বছরের 1 জুলাই থেকেই বেতন কার্যকর। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত। জর্ডানে প্রাণ গেল 2 মার্কিন সেনার, একজন নিখোঁজ। আক্রান্ত কুয়েত বাহরাইনের ইউএস সামরিক ঘাঁটি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস আজ। বেঁচে আছেন কোটি পাঠকের নিঃশব্দ ভালোবাসায়। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। শুভ সকাল ফারদিন এবং ফারিহা আপনাদের। অবশেষে শেষ হতে যাচ্ছে বিশ্বকাপ উন্মাদনা। রাতের ফাইনালে মুখোমুখি হবে স্পেন আর আর্জেন্টিনা। জানবো দর্শকদের উন্মাদনার খবর। সে খবর জানাতে পিরোজপুরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম, নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আব্দুল সাত্তার। এছাড়া আমরা প্রথমে যেতে চাই লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী। প্রথমে যেতে চাচ্ছি নড়াইলে, সেখানে আছেন সহকর্মী আব্দুল সাত্তার। সাত্তার, জেলায় স্পেন আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস কেমন? এবং সেখানে আমরা জানি যে আসলে আর্জেন্টিনা ব্রাজিলের যে হারে সমর্থক থাকে, স্পেন কিংবা অন্যান্য দলের সমর্থক সেভাবে থাকে না। তো আপনার ওখানে স্পেনের সমর্থক কেমন আছে? আলিফ, আপনাকে ধন্যবাদ। আসলে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কিন্তু সারা দেশের মতো নড়াইলবাসীর ভিতরে উন্মাদনা বিরাজ করছে। আজ রাত 1টার সময় কিন্তু আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে যে ফাইনাল খেলা হবে, সেই ফাইনাল খেলাকে নিয়েও কিন্তু চলছে বিশ্লেষণ চলছে যে কারা জিতবে কারা হারবে, এসব বিষয় নিয়ে কিন্তু নানান রকম আলোচনা হচ্ছে। আমারই এই মুহূর্তে আছি নড়াইল চৌরাস্তা বাজারে। এখানে কিন্তু আর্জেন্টিনা সহ বিভিন্ন দলের সাপোর্টার আছে এবং তারা কিন্তু হিসাব নিকাশ করছে আসলে কে জিতবে কে হারবে, এবারের বিশ্বকাপ কি আর্জেন্টিনা নিবে নাকি অন্য কোনো দল নিবে, এসব নিয়ে কিন্তু চলছে বিশ্লেষণ চলছে। আমরা একটু সমর্থকদের সাথে কথা বলবো। আসলে আপনি কোন দলের সমর্থক এবং কি অবস্থা একটু বলেন। আমরা আর্জেন্টিনার সমর্থক। আমি আর্জেন্টিনার সমর্থক। এবার বিশ্বকাপ আমাদের আর্জেন্টিনা নেবে এই আমরা আশা করি। দর্শক, আমরা আরো একজন দর্শকের সাথে কথা বলবো, ভক্তের সাথে। আসলে আপনি কোন দলের সমর্থক ছিলেন? আমি স্পেন। আমি আশা করি স্পেন চ্যাম্পিয়ন হবে। এর আগে কোন দলের সমর্থন ছিলেন? এর আগে আমি ব্রাজিল ছিলাম। এখন আমরা হেরে যাই, আমাকে দল ত্যাগ করি নাই। আমরা এখন হেরে যাই, এখন এই স্পেনের সাপোর্ট। শুনছিলেন আসলে এখানে কিন্তু সব দলেরই সমর্থক রয়েছে, যে অনেকে কিন্তু ব্রাজিলের সমর্থক যারা ছিলেন তারা কিন্তু পর্যায়ক্রমে অন্যান্য অর্থাৎ আর্জেন্টিনার যে প্রতিপক্ষ দল আছে তাদেরকে সমর্থন করছেন। এবং আজকের রাতে কারা জিতবে, আজকে কিন্তু আর্জেন্টিনার যে প্রতিপক্ষ ছিলেন অর্থাৎ ব্রাজিল সহ অন্যান্য দল সবাই কিন্তু স্পেনের সমর্থক হিসেবে তারা খেলা দেখবেন। এবং অর্থাৎ আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যারা আছেন তারা কিন্তু তাদের প্রত্যাশা যে স্পেন জিতবে। এবং আর্জেন্টিনার যারা ভক্ত আছে তারা চাচ্ছেন যে আজকে আর্জেন্টিনা আবারও কাপ নেবে। তা নড়াইল থেকে এই ছিল বিশ্বকাপ ফুটবলের সর্বশেষ। সাত্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে শুনছিলাম সেখানকার দর্শকদের উন্মাদনার খবর। এই পর্যায়ে যেতে চাই আমরা পিরোজপুরে, সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, আপনি যে জায়গায় আছেন সেখানে আসলে দর্শকদের উন্মাদনা এই মুহূর্তে কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। পিরোজপুরে কিন্তু আসলে ফুটবল উন্মাদনা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। পিরোজপুর আশপাশের জেলার চেয়ে একটু বেশি উন্মাদনা থাকার কারণ হচ্ছে একসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে তারকা এম.এ.কে এমিলির জন্মস্থান কিন্তু এই পিরোজপুরে। এজন্যই কিন্তু আসলে পিরোজপুরে যে সকল দর্শক সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একটু বাড়তি উন্মাদনা ছড়িয়ে আছেন পিরোজপুরে। এই জেলায় কিন্তু আসলে এর আগে বেশ কয়েকটি জায়গায় তারা বড় ধরনের অনুষ্ঠান করেছেন। র্যালি থেকে শুরু করে যে সকল ফুটবল প্রেমীরা রয়েছেন তারা অনেক পোস্টার লিফলেট থেকে শুরু করে তারা সব ধরনের উন্মাদনা তারা করেছেন। আমরা যদি আসলে এই উন্মাদনা
উন্মাদনার বিষয়ে একটু কথা বলি, একজন সমর্থক রয়েছেন তার সাথে। আসলে জানতে চাবো এই যে ফুটবল বিশ্বকাপে আপনার কোন দলকে সাপোর্ট করেন এবং আপনাদের এখানে কি অবস্থা? আমি যখন টি2 থেকে ফুটবল খেলা দেখি এবং তখন থেকেই আমি আর্জেন্টিনার একটা খুব মানে দলীয় সাপোর্টার, এবং ম্যারাডোনা থেকে শুরু করে মেসি, তারপরে এমিয়ে মার্টিনেজ, তারপরে লাউতারাস, এদের খেলা 2026-এ যারা সুন্দরভাবে খেলা খেলছে, আশা করি আজকে আর্জেন্টিনার যে খেলা হবে সেটা হয়তো 4 স্টারের খেলার জন্যই তারা আজকে লড়াই করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে তিনি যেমনটা বলছিলেন যে আসলে তিনি আশা করছেন যে আর্জেন্টিনার যে এই বছরে তারা বিশ্বকাপ জয়ী হবেন। আমরা যে আরেকজনের সাথে একটু কথা বলি, তার সাথে একটু কথা বলবো যে আসলে বিশ্বকাপ উন্মোদনে আপনি কি মনে করছেন, আসলে কোন দল বিশ্বকাপ জিতবে? দেখেন, ফুটবল ম্যাচ আসলে জিতে হারা বলা যায় না, তবে কে ভালো খেলে সেটা বলা যায়। বর্তমান বিশ্বে আর্জেন্টিনা এবং যে স্পেন আছে, তা আমি স্পেনকে আসলে আগিয়ে রাখবো। স্পেনের যে লামিন রয়েছেন, তিনি এখন বর্তমান বিশ্বের ইয়াং স্টারের মধ্যে অন্যতম। তা আশা করি আমরা স্পেনে ইনশাল্লাহ এগিয়ে থাকবো আজকের আমার জরিপে। আপনি কি এর আগে থেকে স্পেনের সাপোর্টার ছিলেন কিনা? না, আমি মূলত আসলে মরক্কোর সাপোর্টার ছিলাম, কিন্তু মরক্কো হেরে যাওয়ার পরে আমরা আসলে স্পেনকেই আমরা বেছে নিয়েছি। স্পেনের যে 11 জন আছে, 11 জনই আসলে তারকা। আপনারা জানেন যে স্পেনের 11 জনই সে ইউরোপের ইতে খেলে, যার কারণে স্পেনের যে 11 জনই এরা স্টার, এর মধ্যে লামিন ইয়ামাল অন্যতম। জি, শুনছিলেন আপনি যে আসলে পিরোজপুরে কিন্তু যে সকল ফুটবল প্রেমীরা রয়েছেন তারা দুই ভাগ বিভক্ত বর্তমানে রয়েছেন, একদল হচ্ছে আর্জেন্টাইন এবং আরেক দল হচ্ছে স্পেন। তবে এর আগে পিরোজপুরে স্পেনের কোনো সমর্থক বা দর্শক না পাওয়া গেলেও আর যে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরে ব্রাজিল পর্তুগাল যারা সাপোর্টার ছিল বা সমর্থক ছিল, তারা কিন্তু আসলে স্পেনের হয়ে পিরোজপুরে দর্শক হিসেবে তারা আসলে মাতাচ্ছেন, এবং তারা এই স্পেন বিশ্বকাপে স্পেন ফাইনালে আসার আগে থেকে কিন্তু আসলে এর আগে পিরোজপুরে এমন কোনো দর্শক পাওয়া যায় না গেল, এখন কিন্তু আসলে স্পেনের অনেক দর্শক পাওয়া গেছে। এই ছিল পিরোজপুরের আসলে ফুটবল উন্মোদনার সর্বশেষ সংবাদ। শফিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শফিকুল জানাচ্ছিলেন যে পিরোজপুরে আসলে দর্শকদের মাঝে উন্মাদনা কেমন। এই পর্যায়ে আমাদের সঙ্গে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী পারভেজ রুবেল। তার কাছে একটু যেতে চাই, তার ওখানে বিশ্বকাপের উন্মাদনা কেমন রয়েছে সেই খবর জানতে। রুবেল, যেমনটি আসলে অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন যে ফুটবল বিশ্বকাপের যে শেষ লড়াই, সেই লড়াইয়ের উন্মাদনা কিন্তু এখন বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছে। তো আপনার সেখানে আসলে কি অবস্থা? রুবেল, বিশ্বকাপের উন্মাদনার খবর জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে আর মাত্র কয়েক ঘন্টা পর, অর্থাৎ আজ দিবাগত রাত 1টার দিকে ফুটবল বিশ্বকাপের মহালড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই মেগা ফাইনালকে কেন্দ্র করে নীলফামারীর পাড়া মহল্লায় কিন্তু এই ফুটবলের যে আমেজ, উৎসব মুখর পরিবেশ, সেটি কিন্তু অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারীর একটি পাড়া মহল্লা গ্রামে। এই গ্রামটির নাম হচ্ছে সদরহাট। সদরহাটের ছোট্ট বাজারে আমি রয়েছি। আমার ঠিক পিছনে যদি একটু লক্ষ্য করেন, যে আপনি দেখবেন যে এখানকার ফুটবল প্রেমীরা তারা আসলে দেখা যাচ্ছে যে তাদের প্রিয় দলের পতাকা এখানে ছেয়ে গেছে। বাঁশের খুঁটির সঙ্গে আর্জেন্টিনা এবং যদিও ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, তারা কিন্তু সেই পতাকা এখনও টাঙিয়ে রেখেছে। এখানকার ফুটবল প্রেমীরা আসলে বাঁশের খুঁটিতে বিশাল আকৃতির পতাকা উড়িয়েছেন। আবার কথা দেখা যাচ্ছে যে কেউ কেউ দেয়ালে এঁকেছেন প্রিয় ফুটবল দলের পতাকা ও তারকার ছবি। সকালের এই শান্ত পরিবেশও কিন্তু চারপাশের এই দৃশ্যগুলি কিন্তু বলে দিচ্ছে যে ফুটবল নিয়ে এখানকার মানুষের আবেগ কতটা আসলে তীব্র। আমরা এখানকার পাড়া মহল্লার গ্রামগুলোতে ঘুরে দেখেছি, গ্রামীণ এই জনপথের চিরচেনা রূপটাই যেন বদলে গেছে ফুটবল উন্মোদনায়। নীল আর সাদা পতাকার পাশাপাশি কোথাও কোথাও দাপট দেখাচ্ছে স্পেনের লাল হলুদ পতাকাও। আমরা দেখেছি যে বাড়ির ছাদ, গাছের মগডাল থেকে শুরু করে ফসলের মাঠের পাশেও উঠছে প্রিয় দলের প্রতীক। কাগজে কলমে কিংবা মাঠে দুই দলই কিন্তু সমান করছেন এখানকার ফুটবল প্রেমীরা। তবে বাইরের লড়াইটা কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে জমে উঠেছে এখানকার চায়ের দোকানগুলোতে। সকালকার আসলে গরম চায়ের কাপে কিন্তু এখানকার যে ঝড় উঠতেছে ফুটবলের চিরচেনা বিশ্লেষণ নিয়ে।
আমরা দেখেছি যে আজ রাতে একসাথে এই ফুটবল বিশ্বকাপ। রুবেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানছিলাম আপনার সেখানকার সবশেষ খবরাখবর, দর্শকদের উন্মাদনার খবর জানাচ্ছিলেন। এ পর্যায়ে আমরা যুক্ত হতে চাই টাঙ্গাইলে। সেখানে আছেন সহকর্মী রাব্বি খান। রাব্বি, টাঙ্গাইলে এই ফাইনাল ম্যাচকে ঘিরে উন্মাদনা কেমন? কোন কোন পয়েন্টে আসলে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে এবং দর্শকদের মাঝে সে নিয়ে উন্মাদনা কেমন দেখছেন? আমি রয়েছি টাঙ্গাইলের সর্ববৃহৎ পাইকারি বাজার পার্ক বাজারে, এবং টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে অর্থাৎ অলিতে গলিতে কিন্তু বড় পর্দাতে খেলা দেখার যে আয়োজন, সে আয়োজন করেছে বিভিন্ন দলের সমর্থকরা। এছাড়া টাঙ্গাইলে মৌলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বড় পর্দা, সেই পর্দায় শিক্ষার্থীদের জন্য খেলা দেখার ব্যবস্থা করে রাখা হয়েছে। এছাড়া আমি এই পার্কের যে বাজার রয়েছে সে বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু আজকে একটি রোমাঞ্চকর ফুটবল ফাইনাল তারা দেখতে চলছে, প্রিয় দল, অনেকের প্রিয় দল আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তারা স্পেন সমর্থন করছেন। এছাড়া স্পেনের সমর্থকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে 3-0 গোলে আর্জেন্টিনাকে হারাবে স্পেন। এছাড়া আর্জেন্টিনার যে সকল দর্শক রয়েছে তারা বলছেন যে আর্জেন্টিনার মেসি 1 গোল করবে এবং আর্জেন্টিনা 0-2 গোলে জয়ী হবেন। এছাড়া নানা সমীকরণ কিন্তু তারা করছেন, নানা বিশ্লেষণ তারা করছেন, এবং আমরা এই খেলাকে কেন্দ্র করে দেখেছি হাট বাজারে বেচা বিক্রি সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাংসের দোকানগুলোতে কিন্তু বিক্রয় বৃদ্ধি পেয়েছে। মাংসের ব্যবসায়ীরা বলছেন স্বাভাবিকের তুলনায় আজকে তারা বেচা বিক্রি বেশি করছেন। এর ফল হিসেবে তারা দেখছেন যেহেতু আজকে মধ্যরাতে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা, সেই খেলাকে ঘিরে বিভিন্ন পাড়া মহল্লাতে নানা আয়োজন করা হয়েছে, সেখানে মাংসের যে চাহিদা সেটি বৃদ্ধি পেয়েছে। এছাড়া আর্জেন্টিনার সমর্থকরা তারা বলছেন যেহেতু গতবারের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপে, এবারও আর্জেন্টিনা মেসির হাতে সেই কাঙ্ক্ষিত শিরোপা বিশ্বকাপ তারা দেখবেন। তারা বলছেন যে আর্জেন্টিনা সমর্থকদের আর্জেন্টিনা দল কখনোই হতাশ করেন না, শেষ মুহূর্তে হলেও তারা জয়ের যে আনন্দ, জয়ের যে স্বাদ সেটি ছিনিয়ে নেয় এবং দর্শকদের তারা আনন্দ দিয়ে থাকেন। তারা মনে করছেন আজকের যে স্পেনের সাথে শক্তিশালী দল স্পেনের সাথে খেলা, সেই খেলায় কিন্তু শেষ মুহূর্তে হলেও আর্জেন্টিনার হাতেই শিরোপা উঠবে, সেটি অপেক্ষা তারা করছেন। রেফারির শেষ বাঁশির সময় কার হাতে সেই শিরোপাটা উঠবে সেটি দেখার অপেক্ষায় কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল সহ সকল সমর্থকদের তারা সেই অপেক্ষাতেই রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী রাব্বি খান জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে, এবং এর আগে দেশের নানা প্রান্ত থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন আসলে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার সবশেষ খবরাখবর। শেষ হতে চলেছে অন্যতম আন্তর্জাতিক আসর ফুটবল বিশ্বকাপ। 100টির বেশি ম্যাচ ঘিরে আয়োজিত এই মহাযজ্ঞ ঘিরে লাভ লোকসানের হিসেব চলছে এখনো। এবারে বিশ্বকাপ থেকে কে কতটা লাভবান হলো, ক্ষতির মুখেই বা পড়ল কারা, সেসবের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে সবচেয়ে বড় আসরের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 48টি দল, 100টিরও বেশি ম্যাচ, রেকর্ড সংখ্যক গোল ও সবচেয়ে বেশি আয়োজক শহর, সব মিলিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবেও রূপ নিয়েছে। তবে এই মহাযজ্ঞে কেউ গড়েছেন মুনাফার রেকর্ড, আবার কেউ গুনছেন আর্থিক লোকসান। সবচেয়ে বড় আর্থিক সাফল্য এসেছে ফিফার ঘরে। 2022 সালে কাতার বিশ্বকাপ থেকে সংস্থাটি আয় হয়েছিল প্রায় $660 কোটি। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। লাভবানদের তালিকায় রয়েছে সম্প্রচার প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনের বাজারও। যুক্তরাষ্ট্রের ফক্স নেটওয়ার্ক 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপনের গড় দাম ছিল $2 থেকে $3 লাখ। তবে যুক্তরাষ্ট্রের ম্যাচ ও টুর্নামেন্টের শেষ দিকে সেই দাম বেড়ে দাঁড়ায় প্রায় $7,50,000। বিশ্বকাপের ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। ফিফার হিসাব অনুযায়ী এবারের আসর বিশ্ব অর্থনীতিতে প্রায় $41 বিলিয়ন যোগ করবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই যুক্ত হতে যাচ্ছে প্রায় $17 বিলিয়ন। পাশাপাশি তৈরি হয়েছে প্রায় 1,85,000 নতুন কর্মসংস্থান।
তবে এই আয়োজন সবার জন্য সমান লাভজনক হয়নি। প্রত্যাশিত বুকিং না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হোটেল খাত সংশ্লিষ্টরা। বিশ্বকাপের সবচেয়ে বড় মূল্য চুকিয়েছেন ফাইনাল দেখতে যাওয়া দর্শকরা। ফাইনালের এক একটি টিকিটের দাম প্রায় $32,970, কিন্তু পুনরায় বিক্রি করতে গিয়ে সেই টিকিটের দাম এক পর্যায়ে $20 লাখ বেশি পৌঁছে যায়। শুধু টিকিট নয়, বিশ্বকাপ চলাকালে নিউ জার্সি ট্রানজিটের $13 ট্রেন ভাড়াও একসময় বাড়িয়ে $150 করা হয়। ব্যাপক সমালোচনার পর ভাড়া কিছুটা কমানো হলেও তা আগের তুলনায় অনেকটাই বেশি। রোকসানা রিমি, স্টার নিউজ। বিশ্বকাপ ফাইনাল, মাঠে লড়বে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের বাইরের আলোচনা একেবারেই ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ম্যাচটিকে দেখছেন ইসরায়েল বনাম ফিলিস্তিনের প্রতীকী লড়াই হিসেবে। কারণ দুই দেশের সরকার, তারকা ফুটবলার, এমনকি সমর্থকদের অবস্থানও গাজা যুদ্ধ ইস্যুতে সম্পূর্ণ বিপরীত। বিশ্বকাপের ট্রফি জয়ের লড়াই, একদিকে আর্জেন্টিনা, অন্যদিকে স্পেন। কিন্তু কিক অফের আগেই হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে ছড়িয়েছে ভিন্ন বিতর্ক। ম্যাচটিকে কেবলই মাঠের খেলা মানতে নারাজ অনেকেই। তাদের ভাষ্য, এই খেলা এখন রাজনীতি আর কূটনীতিরই বড় মহড়া। অনেকের মতে এটি যেন ইসরায়েল বনাম ফিলিস্তিনেরই প্রতীকী লড়াই। এমন হাইপোথিসিসের বড় কারণ দুই দেশের রাজনৈতিক অবস্থান। 2023 সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই আর্জেন্টিনাকে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত করেছেন। প্রকাশ্যে নিজেকে সবচেয়ে বড় জায়নবাদী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। মিশরের সাথে বিতর্কিত ম্যাচের পর সামনে আসছে ফুটবলের জাদুকর ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির সাথে ইসরায়েলের সম্পর্কের বিষয়টি। বেশ কয়েকবার ইসরায়েল সফর করেছেন এই তারকা খেলোয়াড়। পাশাপাশি দেশটির একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন তিনি। তবে প্রকাশ্যে কখনো ইসরায়েল কিংবা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেননি লিওনেল মেসি। অন্যদিকে 2024 সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই গাজা ইস্যুতে ইউরোপের সবচেয়ে সরব দেশগুলোর একটি স্পেন। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কড়া সমালোচকদের একজন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সাথে 7 অক্টোবর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামাসের হামলার নিন্দাও করেছেন তিনি। প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামালও। লা লিগা জয়ের উদযাপনে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজার মানুষদের পক্ষে নিজের অবস্থানের জানান দেন তিনি। স্পেন আর্জেন্টিনার খেলা ঘিরে যখন সামনে আসছে বিশ্ব রাজনীতি আর কূটনীতির জটিল সব সমীকরণ, তখন একে নিছকই ইহুদি বিদ্বেষ বলে উড়িয়ে দিতে চাইছে ইসরায়েল ভিত্তিক বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক। তাদের ভাষ্য, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব। ইফাতিরা, স্টার নিউজ। বিশ্বকাপের নানা খবরাখবর জানছিলাম। কিছুক্ষণ আগেও আমরা বিভিন্ন জেলায় ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যে উন্মাদনা, সেই খবর আমাদের সহকর্মীদের মাধ্যমে জানছিলাম। এ পর্যায়ে আমরা সিরাজগঞ্জের উন্মাদনার খবর জানার চেষ্টা করব। সাজিরুল সঞ্জয় আমাদের সঙ্গে যুক্ত আছেন, কথা বলবো সঞ্জয়ের সঙ্গে। সঞ্জয়, কেমন উন্মাদনা দেখছেন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে, এবং স্পেনের কি কোনো সমর্থক দেখছেন কিনা সিরাজগঞ্জে? আমরা জানি আর্জেন্টিনার সমর্থকদের তো আসলে অভাব নেই, এবং আজ রাতে কোথায় কোথায় খেলা দেখানোর ব্যবস্থা আছে, এবং গতকাল, আজ তো ভোরবেলা কারোর সাথে নিশ্চয়ই এখনও কথা বলার সুযোগ হয়নি, তবে গতকাল পর্যন্ত কথা বলেছেন নিশ্চয়ই। কেমন উন্মাদনা বা তাদের কি ধরনের এক্সাইটমেন্ট লক্ষ্য করছেন? ফারদিন, আপনি আসলে যেমনটি বলছিলেন, বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা সেটি কিন্তু সারা দেশের সাথে সিরাজগঞ্জের প্রত্যন্ত এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছি, সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল। এই বাস টার্মিনালে সকাল থেকে আমরা যেমনটি দেখছি যে আসলে যারা মোটর শ্রমিক রয়েছেন তারাও কিন্তু আসলে বিভিন্ন দলের যে জার্সি, অর্থাৎ পছন্দের দলের জার্সি, বিশেষ করে আর্জেন্টিনা ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু তাদের পছন্দের দলের যে জার্সি, সেই জার্সি পরে আজকে তাদের যে দিনের শ্রমজীবী মানুষের যে কাজ, সেই কাজে কিন্তু তারা আসলে তাদের জার্সি নিয়ে এসছেন। এবং এখানে এসেই যেমনটি দেখছি আসলে তারা কিন্তু প্রত্যেকেই কাজে যোগদানের পাশাপাশি তাদের যে সহকর্মী যারা রয়েছেন, অন্যান্য কর্মজীবীরা, তাদের সাথে কিন্তু আসলে এই ফুটবলের যে উন্মাদনা সেটি নিয়ে আসলে আলোচনা করছেন। এবং তারা কিন্তু বলছেন যে তাদের প্রিয় দল আজ আর্জেন্টিনা আজকে যে বিশ্বকাপ ফুটবল, সেই ফুটবলের চ্যাম্পিয়ন হবে। পাশাপাশি আর্জেন্টিনা প্রতিপক্ষ তথা অন্যান্য যে দেশের জাতীয় ফুটবল দলগুলো
দলগুলোর যে সমর্থকরা আসলে রয়েছে তারা কিন্তু আজকে অধিকাংশই স্পেনের সমর্থন করছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে আসলে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনই এবারের যে বিশ্বকাপ ফাইনাল সেটি কিন্তু আসলে তারা বিজয়ী হবে এবং এবারের যে ট্রফি সেটি কিন্তু তারা আসলে অর্জন করবেন। যদিও আসলে আর্জেন্টিনার যারা সমর্থক তারা কিন্তু আসলে এটি মানতে নারাজ। আসলে সিরাজগঞ্জের সর্বত্র আমরা কিন্তু আসলে ফুটবলের যে উন্মাদনা সেটি কিন্তু আসলে দেখছি বিশেষ করে এই বিশ্বকাপের শুরুতেই কিন্তু আমরা ব্রাজিল ভক্তদের বিশাল র্যালি সিরাজগঞ্জে করতে দেখেছি, আর্জেন্টিনা ভক্তদের কয়েক দফা র্যালি কিন্তু আমরা সিরাজগঞ্জে দেখেছি। এছাড়া আসলে অন্যান্য দলগুলোর সমর্থক কম হলে এই মুহূর্তে কিন্তু বলা চলে যে আসলে আর্জেন্টিনা বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আজকে স্পেনকে সমর্থন করছেন। আসলে তারা বলছেন যে আসলে স্পেন বিজয় হবে। অন্যদিকে কিন্তু আর্জেন্টিনা যারা ভক্ত রয়েছে তারা বলছেন তাদের যে মহাতারকা আর্জেন্টাইন মহাতারকা মেসি তিনি কিন্তু আসলে এবারের বিশ্বকাপটি জিতবেন। তো এই ছিল সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আসলে ফুটবল উন্মাদনার সর্বশেষ খবর। ফারদিন, ধন্যবাদ সঞ্জয় আপনাকে। দর্শক, এই পর্যায়ে আমরা আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতার যে শিরোনামগুলো সেগুলো দেখার চেষ্টা করব। অনেকেই আসলে নিউজ পেপার পড়ে থাকেন, সকালবেলা অভ্যাস থাকে এবং তাতে যেটি হয় আপনি সারা দিনের জন্য আপডেটেড থাকতে পারেন। সেই বিষয়টিকে আরও সহজ করার জন্য আমাদের সহকর্মী আলিফ আমাদের হেল্প করবেন এই বিষয়টি। আলিফ। ফারদিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে হয়ে থাকে, দিনের শুরুটা অনেকেই করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে এবং দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম রয়েছে সেগুলো দেখতে দর্শকদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে আমরা যে কাজটি করে থাকি প্রতিনিয়তই দেখানোর চেষ্টা করি যে দেশের সর্বাধিক পঠিত দৈনিকগুলোর প্রথম পাতার শিরোনাম কি কি রয়েছে। তো এ পর্যায়ে যদি আমরা দৈনিক প্রথম আলোর দিকে তাকাই, বেশ কিছু পত্রিকায় আসলে আজ প্রথম পাতায় ফিচার করা হয়েছে বিশ্বকাপ ফুটবলকে। সেই ধারাবাহিকতায় প্রথম আলোতেও দেখা যাচ্ছে এখানে বিশ্বকাপ ফুটবল নিয়ে খবর রয়েছে প্রথম পাতায়, যেখানে বলা হচ্ছে অলৌকিক আর্জেন্টিনা না সম্মোহনী স্পেন। অর্থাৎ আর্জেন্টিনার এই বিশ্বকাপ যাত্রাটিকে তারা অলৌকিক হিসেবে বলছে, সেটা কিন্তু আসলে এক হিসেবে সত্যি। নকআউট পর্ব থেকে শুরু করে এই সেমিফাইনাল পর্যন্ত, অর্থাৎ ফাইনালের আগ পর্যন্ত, সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত যদি দেখা যায়, প্রতিটি ম্যাচই আসলে শেষ সময় এসে আর্জেন্টিনাকে ম্যাচটি বের করে আনতে হয়েছে এবং সেটি এক পর্যায়ে অবিশ্বাস্য মনে হয় অনেকের কাছে। এবং সেই খবরটি এখানে শিরোনামে বলা হচ্ছে যে সেভাবেই কি ম্যাচ জিতে বের হবে আর্জেন্টিনা, নাকি এ পর্যায়ে এসে আসলে স্পেনের যে সম্মোহনী ফুটবল অর্থাৎ নান্দনিক ফুটবল যে খেলে আসছে স্পেন, সেই নান্দনিক ফুটবলের জয় দেখতে যাচ্ছে বিশ্ব, সেটি নিয়ে কিন্তু একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের খবরাখবর রয়েছে, সেখানে যেমন দেখানো হচ্ছে যে ঠিক এবারের ফাইনাল ঘিরে কি কি হতে যাচ্ছে, সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, সেই বিষয়গুলো এখানে রয়েছে। এবং কোন রূপকথা লিখবেন মেসি শিরোনামে মেসির যে সম্ভাবনাময় ম্যাচ সেটি নিয়ে বলা হচ্ছে। একদিকে যেমন তার ব্যক্তিগত যে অর্জন, সেই অর্জনের পাল্লা ভারী করার একটি সুযোগ রয়েছে গোল্ডেন বুট জেতার মধ্য দিয়ে, এবং ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তৃতীয়বারের মতো গোল্ডেন বল জেতার সুযোগ কিন্তু তার সামনে রয়েছে। এবং সেটি যদি হয়ে যায় তাহলে নির্ধারিতভাবে অবধারিতভাবেই নবম ব্যালন ডিওর আসতে যাচ্ছে তার ঝুলিতে। সে খবরগুলো যেমন রয়েছে, ঠিক একইভাবে মেসির পুরনো ক্লাব বার্সেলোনার আরেক সুপারস্টার লামিন ইয়ামালের সামনেও কিন্তু রয়েছে ইতিহাসের হাতছানি। তিনি যেমন তার প্রথম বিশ্বকাপ খেলতে এসেছেন স্পেনের হয়ে, এবং সেই জায়গায় তিনি যদি জিতে যান স্বাভাবিকভাবেই তিনি নায়ক হয়ে যাবেন স্পেনের, সেই খবরটিও এখানে রয়েছে। তো মোটামুটি প্রথম পাতায় এগুলো ছিল। এছাড়া যদি আমরা দেশের খবরাখবর অর্থাৎ প্রথম আলো যে মূল পাতা সেটির দিকে যদি তাকাই, সেখানে যেমন দেখতে পাবো যে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা অর্থাৎ আন্তর্জাতিক একটি প্রসঙ্গ কিন্তু প্রথম শিরোনাম হিসেবে উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা। অর্থাৎ গত 7 দিন ধরে কিন্তু আপনারা জানেন যুক্তরাষ্ট্র এবং ইরান পারস্পরিক হামলা চালিয়ে যাচ্ছে, হামলা পাল্টা হামলা চলছে। এবং এই পর্যায়ে সামরিক বেসামরিক স্থাপনা, বিমানবন্দর, রেল স্টেশন থেকে শুরু করে এমন কোনো স্থাপনা বাদ যাচ্ছে না যেখানে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে না। এবং জবাবে ইরানও কিন্তু যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত সহ বিভিন্ন দেশে, সেগুলোকে লক্ষ্য করে কিন্তু ইরানও হামলা চালিয়ে যাচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে আবারও হরমুজ প্রণালী, যেখানে স্বাভাবিক যে চলাচল জাহাজগুলোর সেগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে, ব্যাহত হচ্ছে। এবং সেই জায়গায় কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ আসলে বিকল্প রুট চিন্তাভাবনা করছে। সেই খবরগুলো এখানে রয়েছে। সেই সঙ্গে বিদেশে পড়তে 11,000 কোটি টাকা খরচ এবং 5 বছরে ব্যয় দ্বিগুণ শিরোনামে কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে যে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার জন্য যেভাবে আসলে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের যে খরচ, সেই বিপুল পরিমাণ খরচ নিয়ে কিন্তু এখানে একটি শিরোনাম করা হয়েছে, প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে জুলাই আন্দোলন চলছে, সেই জুলাই মাস চলছে, সেই জুলাই মাসে আসলে 24 জুলাইয়ের যে ঘটনা প্রবাহগুলো সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে
দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় আজ। সেই সঙ্গে হামের একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, সেখানে হামে আক্রান্ত 18% শিশুর বয়স 6 মাসের নিচে, যেটি কিন্তু বেশ উদ্বেগজনক একটি ঘটনা। যে 6 মাসের নিচে তো আসলে টিকা প্রদান প্রক্রিয়া সেটি আসলে শুরু হয় না, এবং সেখানেই কিন্তু 18% শিশু হামে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ একটি বিপুল সংখ্যক মানুষ বা শিশু যারা রয়েছে তারা কিন্তু হামে আক্রান্ত হচ্ছে টিকা নেওয়ার পরও। সে বিষয়টি কিন্তু বেশ উদ্বেগজনক, এবং সেই বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। এই পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার খবরাখবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানেও প্রথম পাতায় আসলে বিশ্বকাপ ফুটবল স্থান পেয়েছে, যেখানে শ্রেষ্ঠত্বের লড়াই আর্জেন্টিনা স্পেন সেই খবরটি এখানে রয়েছে। এবং শ্রেষ্ঠত্বের লড়াই আর্জেন্টিনা স্পেনের যে খবর, সেখানে যেমনটি বলা হচ্ছে যে ইতিহাসে কিন্তু প্রথমবারের মতো আসলে বিশ্বকাপ ফুটবলে এমন দুটি দল ফাইনালে মুখোমুখি হচ্ছে যাদের মাতৃভাষা এক, সেই খবরটি কিন্তু এখানে উঠে এসেছে। তো মোটামুটি এই খবর নিয়ে আসলে প্রথম পাতায়। এই পর্যায়ে যদি আমরা সমকালের অন্যান্য যে খবর রয়েছে, অর্থাৎ মূল যে পত্রিকা সেটিতে যদি চলে যাই, সেখানে প্রথম পাতার যে শিরোনামগুলো রয়েছে সেখানে বলা হচ্ছে আন্দোলনের সঙ্গীদের মাঝে অসন্তোষ। অর্থাৎ এই জায়গায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মাঝে যে শরিকরা রয়েছে তাদের মাঝে কিন্তু এক ধরনের অসন্তোষের খবর এখানে প্রথম পাতায় শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে অন্যান্য যে খবরগুলো রয়েছে সেখানে যেমনটি বলা হচ্ছে অনিয়ম অপতৎপরতার ঘটনায় বিএনপির এমপিকে শোকজ করা হয়েছে, সেই ব্যাপারটি অর্থাৎ ময়মনসিংহ 11 আসনের যে সংসদ সদস্য রয়েছেন তাকে নিয়ে একটি প্রতিবেদন এখানে দেখানো হচ্ছে। সেই সঙ্গে পানি পরিশোধন কেন্দ্রে পাল্টাপাল্টি হামলা, অর্থাৎ এই জায়গায় ইরান এবং যুক্তরাষ্ট্রের যে হামলা, সেই হামলার খবর দেখা যাচ্ছে, যেখানে ইরানের বেসামরিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে যেমন লক্ষ্য করা হচ্ছে, জনস্বার্থে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করা হচ্ছে, তার ধারাবাহিকতায় কিন্তু এখানে বলা হচ্ছে পানি পরিশোধন কেন্দ্রেও কিন্তু হামলা চলছে। সেই সঙ্গে যেমনটি দেখানো হচ্ছে, আরেকটি খবর দেখতে পাচ্ছি আমরা, পুনর্বাসনের তালিকায় 3241 জন, জীবিকার ব্যবস্থা 150 জনের। অর্থাৎ এই জায়গায় জুলাইয়ে যে আহত যোদ্ধা যারা ছিলেন সেই যোদ্ধাদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে একটি খবর এখানে প্রকাশিত হয়েছে। তাদের যে অবহেলা, নিগ্রহ শিকার তারা নিগৃহীত হচ্ছেন, সেই খবরটি কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে। সেখানে পুনর্বাসনের তালিকায় 3241 জনের কথা থাকলেও জীবিকার ব্যবস্থা হয়েছে 150 জনের, এমন খবর কিন্তু এখানে দেখানো হচ্ছে। 2000-এর বেশি মানুষ কর্মক্ষমতা হারিয়েছেন এই জুলাই আন্দোলনে, এবং চিকিৎসার ব্যয়ের তুলনায় সরকারি যে সহায়তা তার অপ্রতুলতা বা যথেষ্ট নয়, এমন খবর কিন্তু এখানে বলা হচ্ছে। সেই সঙ্গে অন্য যে প্রসঙ্গগুলো রয়েছে যদি দেখতে হয়, সেখানে দেখানো হচ্ছে বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক। অর্থাৎ এই জায়গায় প্রধানমন্ত্রীর যে চীন সফর, তারপর থেকে কিন্তু চীনের ভূমিকা এবং বাংলাদেশের যে নতুন পররাষ্ট্রনীতি সেটি নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে, এবং তার ধারাবাহিকতায় চীন বাংলাদেশের জন্য কেমন সহায়ক ভূমিকায় আসতে যাচ্ছে এবং সেই সহায়ক ভূমিকার অংশ হিসেবে আধিপত্যবাদের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, সে বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে। তবে সেই জায়গায় আসলে আশার বাণী শোনাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে চীনা বিনিয়োগ, প্রযুক্তি এবং বাজার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে এদেশে, এমনটি কিন্তু তিনি বলছেন। এমনটি বলছেন অবশ্য তথ্যমন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশ চীন সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে, যেমনটি চীনের রাষ্ট্রদূত দাবি করেছেন, সে খবরটিও এখানে দেখা যাচ্ছে। দুঃখিত, উত্তরে নদ নদীর পানি বাড়ছে, বন্যার সংখ্যা, এমন শিরোনামে কিন্তু আবহাওয়ার একটি খবর আমরা দেখতে পাচ্ছি, যেখানে উত্তরাঞ্চলে যে হাওড় অঞ্চলে পানি বৃদ্ধি সেই খবরটি এখানে উঠে এসেছে। সেই সঙ্গে যদি এবার আমরা অন্যান্য পত্রিকার খবর একটু দেখিয়ে দিই খুব ছোট করে, যুগান্তরে কি রয়েছে দেখাবো। সেখানে যেমনটি বলা হচ্ছে বিশ্ব কাঁপানো ফুটবল যুদ্ধের ফাইনাল আজ, রাজা মেসি না যুবরাজ ইয়ামাল, অর্থাৎ সেই জায়গায় আসলে আর্জেন্টিনা স্পেনের যে ফাইনাল ম্যাচ সেটি নিয়ে খবর এখানে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে 5 মাসের সাফল্য নিয়ে মাহদি আমিন, মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার। অর্থাৎ এই জায়গায় বিএনপি সরকারের 5 মাস পূর্ণ হওয়ার পর সেখানে আসলে কি ধরনের জনগণ কেমন কি ভাবছে সেটি নিয়ে আসলে একটি প্রতিবেদন এখানে দেখানো হয়েছে। সে সঙ্গে আইএফআইসি ব্যাংক নিয়ে বিশেষ নিরীক্ষা, বেনামি ঋণ 13,166 কোটি টাকা, এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে যেমনটি আসলে আপনারা জেনে থাকবেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খুনি মোজাফরকে শাস্তি দেওয়ার আগে জানতে হবে সব, এমন খবরাখবর কিন্তু প্রকাশিত হয়েছে। এমন শিরোনামে যেমনটি বলা হচ্ছে যে সামরিক আইনে তার বিচার করা হবে, এবং এর মধ্য দিয়ে আসলে অজানা অনেক সত্য, অনেক কিছু হয়তো বেরিয়ে আসতে যাচ্ছে। যদি খুব সংক্ষেপে দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি বলা হচ্ছে স্টোরড রেইন ওয়াটার বিহাইন্ড ফাস্টার ডেঙ্গু স্প্রেড কোস্টাল ডেভস, অর্থাৎ এই জায়গায় যেমন বলা হচ্ছে যে জমে থাকা পানি, যেমনটি আপনারা জানেন, সেখান থেকে কিন্তু এডিসের যে সংক্রমণ সেটি বাড়তে থাকে, ডেঙ্গুর আক্রমণ বাড়তে থাকে, সেই খবরাখবরগুলো রয়েছে। সেই সঙ্গে ঘুরে ফিরে চায়না ওয়ার্নস বাংলাদেশ ট্রেড ওয়ার পার্টনার ফখরুল
যেমনটি বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি কথা দিয়ে সেটি এখানে উঠে এসেছে। সেই সঙ্গে আর্জেন্টিনা স্পেন যে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হবে সে খবরাখবরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি দৈনিক পত্রিকাগুলোর যে খবরাখবরগুলো হচ্ছিল সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। স্বাভাবিকভাবেই সেখানে শিরোনামে স্থান পেয়েছে আর্জেন্টিনা বনাম স্পেনের যে ফুটবল বিশ্বকাপ ফাইনাল সেটি, সেই সঙ্গে বাংলাদেশ চীনের যে সম্পর্ক সেটি আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায়। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যে হামলা চলছে সে খবরও কিন্তু ঘুরে ফিরে এসেছে। তো মোটামুটি দৈনিকগুলোর প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারদিন। আলিফ, ধন্যবাদ। আমরা জাতীয় দৈনিকের শিরোনামগুলো দেখছিলাম, সেখানে যেটি মূল বিষয় হিসেবে উঠে আসছে বলে মনে হলো সেটি হচ্ছে একটা বিশ্বকাপের ফাইনাল, আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে কন্ডিশন এই মুহূর্তে সেটি কিন্তু মানুষকে ভাবাচ্ছে এবং মানুষের আগ্রহ আছে। আপনাকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড শুধু সেনা অভ্যুত্থান নয়, নির্মম ওই হত্যার নেপথ্যে কারা, সেই প্রশ্নের উত্তর আজও অজানা। ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের পরিচয় জানার সুযোগ সৃষ্টি হয়েছে, এমন মত সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারওয়ার হোসেনের। তিনি বলেছেন, বিচার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে আসামি, হবে তথ্যের যাচাই বাছাই। সব মিলিয়ে নির্মম ওই ইতিহাসের নতুন দ্বার উন্মোচন করতে পারে মুজাফফরের কোর্ট মার্শাল। ৩০ মে ১৯৮১ সাল, চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বদলে যায় দেশের রাজনীতির গতিপথ। পরে সামরিক আদালতে ১৮ জন সেনা কর্মকর্তার বিচার হয়। ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও পলাতক ছিলেন ২ মেজর। তাদের একজন মেজর মোজাফফর হোসেন। তবে পলাতক এই আসামি গ্রেপ্তারের পর এখন শুরু হবে তার বিচারিক প্রক্রিয়া। কিন্তু কিভাবে হবে তার এই বিচারিক প্রক্রিয়া? তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হলে প্রথম আরেকটা তদন্ত হবে এখানে। সেই তদন্তে তার এই পলাতকের জিনিসটা আসবে, পলাতকের ইস্যুটা আসবে, এবং আগে যে তদন্ত হয়েছিল সেই তদন্তে তার বিরুদ্ধে কী সুপারিশ, কী ফাইন্ডিংস আছে সেইটাও তারা বিবেচনায় নেবে। এরপরে তার সম্বন্ধে সাক্ষীর সার সংক্ষেপ করতে হবে, সামারি অফ এভিডেন্স করতে হবে। এভিডেন্স করার পরে অর্ডার হবে, নতুন করে একটা কোর্ট মার্শাল কনভেন হবে। মেডিকেল টেস্টের পরে তাকে পার্সোনালি জিজ্ঞাসা করতে হয় যে আপনি দোষী না নির্দোষ। এইটা ওই যার বিচার হবে সেই বলবে। এখন অফেন্স দুইটা, একটা হলো সে পলাতক ছিল, আর একটা হলো মিউটিনি। সো এই দুইটার তার সাজা হবে। তার মতে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্যের উদ্দেশ্য, সম্ভাব্য ষড়যন্ত্র এবং এতদিনের অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর মিলতে পারে। এর ভিতরে অনেকগুলা প্যান্ডোরার বক্স ওপেন হয়ে যেতে পারে, যে এটার সাথে ওই পার্শ্ববর্তী দেশ জড়িত আছে কিনা, তাদের ইন্টেলিজেন্স সংস্থা জড়িত আছে কিনা, এরশাদ কতখানি জড়িত ছিল, এবং কেন জেনারেল মঞ্জুরকে কোর্ট মার্শাল করুক অথবা বিচার করুক সেটা বলা হয় না কেন, এবং কোর্ট মার্শালও ডিফেন্স করার সুযোগ রয়েছে। যেহেতু এটার সাথে জনস্বার্থ জড়িত রয়েছে, দেশের একজন সিটিং প্রেসিডেন্ট কিল্ড হয়েছে, জনগণের এগুলো জানার অধিকার রয়েছে। বিশ্লেষকরা মনে করেন ৩ মাসের মধ্যেই কোর্ট মার্শালের মাধ্যমে শেষ হতে পারে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বহুল আলোচিত এই বিচার কাজ। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন ও বিধিমালায় বড় ধরনের সংস্কার আনছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের মতো স্থানীয় সরকার নির্বাচনেও আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তি চাইছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্ত আসামি, ঋণখেলাপি প্রতিষ্ঠানদের অংশীদার, পরিচালক ও ঋণখেলাপিদের গ্যারান্টারদের ভোটে অযোগ্য ঘোষণা করা হবে। আর হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতাই বাতিলের বিধান আনতে চায় ইসি। মাহমুদুল হাসানের রিপোর্ট। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এইসব আইনের খসড়া প্রায় প্রস্তুত, এখন এটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে।
স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইনে কয়েকটি সংশোধনী আনার পরিকল্পনার কথা জানিয়েছে ইসি। এগুলোর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তি, প্রার্থিতায় ঋণখেলাপি কোম্পানি বা এসব প্রতিষ্ঠানের অংশীদার ও পরিচালকদের অযোগ্য ঘোষণা, ফেরারি আসামি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্ত আসামিরা অংশ নিতে পারবেন না ভোটে। আইন প্রয়োগকারী সংস্থার ডেফিনেশনে কোনো আইনে ইনক্লুড করা আছে আর সেনাবাহিনীকে বা অন্যান্য বাহিনীকে কোনোটাতে নেই। তা আমরা এটাকে ইউনিফর্ম করার চেষ্টা করব। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আমরা এটাকে আরও স্পষ্টীকরণের চিন্তা করছি। লাভজনক পদে থাকার জন্য অযোগ্যতা, এই বিষয়টি সব আইনে যাতে থাকে সেই চিন্তাভাবনা আমরা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কারোর বিরুদ্ধে চার্জশিট হয় তারা অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এটা আপনারা ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচনে দেখেছেন। এটি যাতে সব প্রতিষ্ঠানেই থাকে সেই চিন্তাভাবনা নির্বাচন কমিশনের রয়েছে। পাশাপাশি হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলের বিধান চাই কমিশন। গেল সংসদ নির্বাচনে আরপিওতে এমন বিধান যুক্ত করেছিল ইসি। নির্বাচনের পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও নেই। সেটাও আমরা ইউনিফর্ম করার চিন্তাভাবনা করছি। তারপরে নির্ভরশীল যারা প্রার্থী হবেন তাদের উপর নির্ভরশীলদের যে তথ্য ডিপেন্ডেন্ট, তো সেটারও আমরা একটা ইউনিফর্মিটি বজায় রাখার চেষ্টা করব। নৈতিক স্খলনজনিত অপরাধ কোনোটাতে এটাকে স্পেসিফিক বলা আছে, কোনোটাতে স্পেসিফিক বলা নাই, সেটাও আমরা একরকম করব। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সীমা এক এক আইনে এক এক রকম রয়েছে, তাই নির্বাচন আয়োজনের সময়সীমা একই রকম রাখতে চায় ইসি। আমাদের অবজারভেশনগুলো আমরা সরকারের দৃষ্টিগোচরে নিব, তারপরে এটা নিয়ম অনুযায়ী আইন যেভাবে পাশ হয় সেইভাবে হলে পরে সেটা কার্যকর হবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। একীভূত 5 ব্যাংকের আস্থা পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংককে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ তার। স্টার নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত নিতে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। হাসিনা আমলের অনিয়ম, ঋণ জালিয়াতি, অর্থ পাচার আর দুর্বল প্রশাসনের কারণে দেশের ইসলামী ধারার 5টি বেসরকারি ব্যাংক আর্থিকভাবে ভেঙে পড়েছে। 1.5 লাখ কোটি টাকার বেশি মূলধন ঘাটতি, 77% বেশি খেলাপি ঋণ ও তীব্র তারল্য সংকটের মধ্যে একেবারেই বিপর্যয়ের মুখে ছিল এই ব্যাংকগুলো। জুলাই গণ অভ্যুত্থানের পর এর মাঝে 5টি ব্যাংককে একীভূত করে অন্তর্বর্তী সরকার। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন যাত্রা করা এই ব্যাংকটি নিয়ে সমালোচনাও ছিল তুঙ্গে। ওই সময় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা ডক্টর আহসান এইচ মনসুর বলছেন, এই 5 ব্যাংকের একীভূতকরণই ছিল ব্যাংকগুলোকে সংকট থেকে উদ্ধারের একমাত্র প্রক্রিয়া। কিন্তু পুরনো মালিকদের মালিকানা ফিরিয়ে দেওয়ার ধারা সমর্থনযোগ্য নয়। আমি মনে করি যে সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য না, এবং সরকার ওই ধারাটার যেটা উইথড্র করছেন সেটাই সঠিক সিদ্ধান্ত। এই ধারা সংযোগ হওয়ারই প্রয়োজন ছিল না, এবং এটা হওয়াতে আমাদের সরকারের একটা ইমেজ নষ্ট হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই এটাকে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা এবং এটা ব্যক্তি খাতে ছেড়ে দেওয়া, তখন ব্যক্তি খাত এটাকে নেবে এবং সরকার এখান থেকে বের হয়ে আসবে। সরকার এই ব্যাংককে উদ্ধার করেছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আমানত ফেরত দেওয়ার যে পরিকল্পনা করেছিল সেটাই সঠিক। এক্ষেত্রে আমানতকারীদের অবশ্যই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়ে ব্যাংকের ওপর আস্থা রাখতে হবে বলে মনে করেন তিনি। একটু ধৈর্য তো ধরতেই হবে। আমি একটা ফাঁদে পড়ে গেছি, ফাঁদ থেকে উদ্ধার করছে কে? সরকার। কাজে সরকারের প্রতি আমি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে জিনিসটাকে সলভ করার চেষ্টা করাটাই সবচেয়ে ভালো। আমি আমানতকারীদের উদ্দেশ্যে এখনো বলবো যে আপনারা ব্যাংকের উপর আস্থা রাখুন, সরকারের উপর আস্থা রাখুন, ব্যাংকের থেকে টাকা সরাবেন না, ব্যাংকে টাকা জমা রাখুন। বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় দেখা গেছে 5টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি 1.5 লাখ কোটি টাকারও বেশি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। অগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের গেজেট জারি হতে পারে। তবে বাস্তবায়ন যেভাবেই হোক নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকেই।
আর পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত খরচ হবে 1,06,000 কোটি টাকা। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে, যার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ প্রণয়ন কমিটির সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে তা নির্ধারণ করবে মন্ত্রিসভা। আর সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের গেজেট জারি হতে পারে। চলতি সপ্তাহে সচিব কমিটির কারিগরি পর্যালোচনার শেষে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই বিষয়টি উঠবে মন্ত্রিসভার বৈঠকে। সেখানে বাস্তবায়নের ধাপ সহ নেওয়া হবে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে গেজেট প্রকাশ করা হবে। প্রত্যেকটা পে স্কেল কিন্তু সরকার কোনো না কোনো কারণে তার কর্মচারীদের প্রতি সন্তুষ্ট হয়ে ইলেকশন পে স্কেল দিয়েছে। এই একটা পে স্কেল যেখানে সন্তুষ্টি অসন্তুষ্টির কিছুই নেই। আমি ইলেকশন করব না, আমি ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছি, আমি একটা পে স্কেল দিয়ে গেলাম। এবং কি পে স্কেল দিল? আকাশচুম্বী বেতন বেড়ে গেল। তো এই যে 5 বছর সরকার চালাবে, 5 বছরের সঙ্গতি হিসাব করে তারা পে কমিশন দিত। আপনি দিতে গেলেন কেন? আগে আপনি তো সরকার চালাবেন না, আপনি কয়েকদিন পরে আপনি জানেন যে আপনি সরকার চালাবেন না, আপনি পে স্কেল কেন দিলেন? শুরুতে 3 ধাপে, পরে 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভায়। কারণ বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় 1,31,000 কোটি টাকা ব্যয় হলেও নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন পড়বে। এই অর্থের সংস্থান নিয়েও আলোচনা হবে মন্ত্রিসভায়। এখন অবশ্যই এটাকে ঋণ নিয়ে এটা করাটা ঠিক হবে না। অর্থনৈতিক কৌশলের বিষয়গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। একই সাথে পে স্কেল আছে সামনে, এখন বন্যায় সারা দেশ বিপর্যস্ত, সেটা ম্যানেজ করতে হবে। একই সাথে আমাদের অর্থনীতির গতি আসছে না, সেখানে রাজস্ব ঘাটতির একটা বড় ধরনের ইস্যু আছে। সো সব কিছুর মধ্যে পে স্কেলকে আইসোলেটেড একটা সিদ্ধান্ত হিসাবে তুলে ধরাটা ঠিক নয়। এটা সবগুলো সিদ্ধান্তের মধ্যে এটাকে লোকেট করা দরকার। কিভাবে এটাকে ডিল করবে, কোন মাত্রায় করবেন, কোন টাইমিংয়ে করবেন, এবং অর্থের সংস্থানটা কিভাবে করে এটা করবেন। নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাবও রয়েছে। এসব সুবিধা কার্যকর করতে একাধিক বিধিবদ্ধ আদেশ জারি করতে হবে। অর্থ বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে সে অনুযায়ী প্রয়োজনীয় খসড়া বিধি ও এসআরও প্রস্তুতির কাজ শুরু করেছেন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বেশ কিছু প্রতিবেদন দেখছিলাম, দেখতে দেখতে ঘড়িতে এখন সকাল 8:10 বাজে। অনেকেই বের হবেন অফিসের জন্য, এবং ভোরবেলা আমরা যখন অফিসে আসছিলাম তখনও দেখছিলাম বৃষ্টি ছিল। তো সারাদিনের ওয়েদার কেমন থাকতে পারে সে সম্পর্কে একটা ধারণা, এবং রাস্তাঘাটের কি অবস্থা, এই সম্মিলিত একটা ধারণা আমাদের দেবেন আমাদের সহকর্মী আলিফ। চলে যাব আলিফের কাছে। একবার ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, ঘড়ির কাঁটায় এরই মাঝে 8:10, অর্থাৎ অফিসগামী যাত্রী যারা রয়েছেন তারা হয়তো অনেকেই বের হয়ে পড়েছেন অথবা বের হওয়ার পরিকল্পনা করছেন। এবং সাপ্তাহিক প্রথম কর্মদিবস আজ, কাজেই এই প্রথম কর্মদিবসে সড়কে কিছুটা যানবাহনের চাপ হয়তো থাকবে, অনেকেই হয়তো বের হচ্ছেন, এবং সেই জায়গায় সড়কের চিত্র কেমন সেটি এবং আবহাওয়ার পূর্বাভাস কখন আসলে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেই বিষয়গুলো জেনে নিয়ে দিনের পরিকল্পনা সাজালে দিনটা অনেকাংশেই সহজ হয়ে যায়। দর্শকদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। ঠিক প্রথম আমরা যে কাজটি করি, IQAir সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir এর সূচক অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করি বিশ্বের বিশুদ্ধ বায়ুর যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোর মধ্যে এই মুহূর্তে শীর্ষস্থানে কোন কোন শহর রয়েছে সেগুলো আসলে আমরা দর্শকদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতায় আমরা প্রথম দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশ্বের শীর্ষস্থানীয় যে বিশুদ্ধ বায়ুর তালিকায় শহরগুলো রয়েছে সেখানে কিন্তু নেপালের শহর কাঠমান্ডু রয়েছে। এই শহরটিকে সাধারণত শীর্ষ 10-এ সেভাবে খুঁজে পাওয়া যায় না, তবে আজ কিন্তু তারা শীর্ষস্থানে রয়েছে। এবং গতদিন শীর্ষস্থানে থাকা নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড, তারা আজ নেমে গেছে দ্বিতীয় স্থানে। তবে তাদের বায়ুমান সূচক কিন্তু খুব কাছাকাছি, যেখানে কাঠমান্ডুর 6 এবং অকল্যান্ডের হচ্ছে 9। অকল্যান্ড গতদিন বায়ুমান সূচকে ছিল 7 এবং সেটি আজ 9 চলে গেছে, এবং তারই ধারাবাহিক
ধারাবাহিকতায় তারা কিন্তু শীর্ষস্থান হারিয়েছে, দ্বিতীয় স্থানে চলে এসেছে। সেই সঙ্গে সেনেগালের শহর ডাকার রয়েছে 11 বায়ুমান সূচক নিয়ে ঠিক পরের স্থানটিতে, অর্থাৎ তৃতীয় স্থানে। জাপানের শহর টোকিওকে দেখতে পাচ্ছি 17 বায়ুমান সূচক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, একই বায়ুমান সূচক 17 নিয়ে ঠিক তার পরের স্থানে অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার শহর সিডনি। সাধারণত এই অস্ট্রেলিয়ার শহর সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন এদেরকে সাধারণত শীর্ষস্থানে পাওয়া যায়। ষষ্ঠ স্থানে কিন্তু তেমনটি দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় শহর আরেকটি শহর যেটি ক্যানবেরা, সেটি রয়েছে এই মুহূর্তে ষষ্ঠ স্থানে এবং বায়ুমান সূচক তাদের 19। নরওয়ে শহর অসলোকে দেখা যাচ্ছে বায়ুমান সূচক 20 নিয়ে সপ্তম স্থানে রয়েছে, বায়ুমান সূচক 22 নিয়ে পরপর দুটি শহরকে দেখা যাচ্ছে, স্লোভেনিয়ার জুলিয়ানা এবং একই সঙ্গে ক্রোয়েশিয়ার জাগ্রেব রয়েছে ঠিক 8 এবং 9 নম্বর স্থানে। কলম্বিয়া শহর বোগোতাকে দেখা যাচ্ছে 10ম স্থানে, যাদের বায়ুমান সূচক এই মুহূর্তে 24। আয়ারল্যান্ডের শহর ডাবলিন রয়েছে বায়ুমান সূচক 25 নিয়ে 11তম স্থানে। মোটামুটি একই 25 বায়ুমান সূচক নিয়ে কিন্তু সুইডেনের শহর স্টকহোমকেও দেখা যাচ্ছে 12তম স্থানে। মোটামুটি শীর্ষস্থানে যে শহরগুলো ছিল সেগুলোর কথা বলছিলাম। এ পর্যায়ে যদি আমরা ঢাকার অবস্থান ঠিক কোথায় সেটি যদি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, ঢাকার অবস্থান গত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা ভালো। অর্থাৎ গত কয়েকদিন যেখানে ঢাকার অবস্থান 11, 12 এবং তার আগে কিন্তু দ্বিতীয় স্থানেও ঢাকাকে পাওয়া গেছে দিনের এই সময়টাতে বায়ুমান সূচকের ভিত্তিতে, তবে আজ বায়ুমান সূচকের ভিত্তিতে ঢাকাকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 27তম স্থানে এবং বায়ুমান সূচকের দিক থেকেও তারা বায়ুমান সূচক হচ্ছে 75, অর্থাৎ 75 বায়ুমান সূচক বলতে কি বোঝানো হচ্ছে সেটি যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সাধারণত 0 থেকে 50-এর মধ্যে বায়ুমান সূচক থাকলে সেটিকে বলা হয় বেশ ভালো বা বিশুদ্ধ বায়ু। 50-এর উপর উঠে গেলে সেটি মোটামুটি, 51 থেকে 100 পর্যন্ত আমরা সেটিকে মোটামুটি বায়ু বলা হচ্ছে এবং 100-র উপরে উঠে গেলে অর্থাৎ 101 থেকে 150 পর্যন্ত সেটি আসলে নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষ অর্থাৎ শিশু, বয়োবৃদ্ধ কিংবা শ্বাসতন্ত্রের জটিলতায় যারা আক্রান্ত তাদের জন্য কিছুটা অস্বাস্থ্যকর এবং 150 ছাড়ানো যে বায়ুমান সূচক সেটি আসলে পুরোপুরি অস্বাস্থ্যকর হিসেবে ধরে নেওয়া হয়। সেই জায়গায় ঢাকার বায়ুমান সূচক কিন্তু আজ 75 অর্থাৎ 50 থেকে 51 থেকে 100-র মাঝে রয়েছে, যেটি মোটামুটি বায়ুমান আজ ঢাকা ধরে রেখেছে। সেই সঙ্গে অন্যান্য দূষিত শহর যেগুলো রয়েছে, দূষিত বায়ুর তালিকার শীর্ষস্থানে যে শহরগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি বলতে হয়, সেখানে যেমনটি আসলে দেখা যাচ্ছে প্রথম স্থানে রয়েছে উগান্ডার শহর কাম্পালা। দর্শক, উগান্ডার শহর এই কাম্পালাকে কিন্তু আমরা প্রায় শীর্ষস্থানে দেখতে পাই, শীর্ষ 10-এর মাঝে ঘোরাফেরা করে। ইন্দোনেশিয়ার শহর জাকার্তা যেমন আমরা দেখি প্রায় শীর্ষস্থানে থাকে, আজ সেটি দ্বিতীয় স্থানে রয়েছে এবং তাদের বায়ুমান সূচক দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটি কিন্তু 150 ছাড়ানো বায়ুমান সূচক, অর্থাৎ প্রতিটি বায়ুমানই অস্বাস্থ্যকর সূচকের তালিকায় রয়েছে। কাম্পালাকে দেখলাম, ইন্দোনেশিয়া শহর জাকার্তাকে দেখলাম, সেই সঙ্গে ডিআর কঙ্গো শহর কিনশাসা যেটি কিনা গতদিন শীর্ষস্থানে ছিল আজ সেটি তৃতীয় স্থানে নেমে এসেছে এবং বায়ুমান সূচকেও তাদের কিছুটা অবনতি হয়েছে আসলে, অর্থাৎ বায়ুমান সূচকে অবনতি হওয়ার পরেও তারা বায়ুমান সূচকের দূষিত বায়ুর তালিকায় কিছুটা নিচে নেমে এসেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শহর ডেট্রয়েট যেটি কিনা এই মুহূর্তে 167 বায়ুমান সূচক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের আরেকটি শহর শিকাগোকে দেখা যাচ্ছে পঞ্চম স্থানে রয়েছে 154 বায়ুমান সূচক নিয়ে। পাকিস্তানের শহর লাহোর, ভারতের শহর দিল্লিকে দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়ার আরেকটি শহর মেডান রয়েছে ঠিক তার পরের স্থানে 8ম স্থানে এবং কানাডার শহর মন্ট্রিয়ালকে দেখা যাচ্ছে 145 বায়ুমান সূচক নিয়ে ঠিক 9ম স্থানে রয়েছে। ইসরায়েলের শহর জেরুজালেম রয়েছে 10ম স্থানে। ভারতের আরও একটি শহর কলকাতাকে দেখা যাচ্ছে 11তম স্থানে রয়েছে। তো মোটামুটি শীর্ষ যে শহরগুলো রয়েছে যারা কিনা দূষিত বায়ুর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে সেগুলোর খবরাখবর বলছিলাম, যেখানে ঢাকার অবস্থান কিন্তু আজ 27তম। ঢাকার অবস্থান যেহেতু বললাম, ঢাকার অঞ্চল ভিত্তিক বায়ুমান নিয়ে যদি আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সাধারণত এই ঢাকার বায়ুমান সূচক আজ যেহেতু 77 দেখতে পেয়েছি আমরা, সেই হিসেবে ঢাকার বায়ুমান সূচক হয়তো এলাকা ভিত্তিক এমনটি থাকবে এমনটি আশা করা হয় এবং সেখানে যেমনটি দেখা যাচ্ছে আসলে প্রত্যাশিত বায়ুমান সূচক যেমন সেটিই কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বেশিরভাগ স্থানেই ঢাকার বায়ুমান সূচক 100-র নিচে রয়েছে। কিছু কিছু জায়গায় 100-র বেশি দেখা যাচ্ছে, যেমন এই পাশটাতে অর্থাৎ গুলশান বাড্ডার এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে যে 130 রয়েছে। তবে অন্যান্য দিন যেরকম গুলশান 1-এর বায়ুমান সূচক অন্যান্য সমস্ত এলাকার চাইতে সবচেয়ে খারাপ থাকে, সেটা কিন্তু আজ দেখা যাচ্ছে না। বায়ুমান সূচকে গুলশান 1-এর বায়ুমান সূচক এই মুহূর্তে 88, নিকেতনের 61, বাড়িধারার 49 দেখানো হচ্ছে। তো মোটামুটি অঞ্চলভিত্তিক বায়ুমান সূচকগুলো দেখলে বোঝা যাচ্ছে যে ঢাকার বায়ুমান সূচক তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে আজ কিছুটা ভালো রয়েছে। সকালে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিপাতের পর কিন্তু বায়ুমান সূচক কিছুটা উন্নতি হয়েছে বায়ুমান সূচকে, তেমনটি আসলে দেখছিলাম আমরা। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার খবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি দেখা যাচ্ছে এই মুহূর্তে বাতাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এখানে বায়ুর আর্দ্রতা একটি প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার খবরগুলো যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, দিনের শুরুটা কিন্তু আজ বৃষ্টি দিয়ে শুরু হয়েছে। সকালে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন দেখা যাচ্ছিল কিছুটা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি কোথাও কোথাও গুড়ি গুড়ি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু এখনও চলছে এবং সেটি এখানে দেখানো হচ্ছে। সেই সঙ্গে দিনের শুরুর দিকটাতে 9টার সময়ও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে, তবে এরপর বৃষ্টি কিছুটা কোনো কোনো এলাকায় থেমে গেলেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। সেই সঙ্গে দুপুরের দিকে খানিকটা বৃষ্টির সম্ভাবনা আবারও দেখানো হচ্ছে, তবে দুপুর 2টা-3টার পর ঢাকার কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত থেমে কিছুটা রোদের দেখা মিললেও এরপর বিকেলের দিকে গিয়ে কিন্তু বিকেল 4টা-5টা এই সময়টাতে কিন্তু আবার আকাশ মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দিনের যে সময়গুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের জানালাম, সেই সময়গুলোতে যারা বের হওয়ার পরিকল্পনা করছেন
বৃষ্টির প্রস্তুতি মাথায় রেখে সেই প্রস্তুতিগুলো হাতে নিয়ে বের হলে কিছুটা সুবিধা হবে। এ পর্যায়ে যদি আমরা সড়কের চিত্র আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি আসলে রয়েছে সপ্তাহের আজ প্রথম কর্মদিবস এবং সেই কর্মদিবসের দিনের শুরুতেই বিভিন্ন সড়কে কিন্তু আজ যানবাহনের চাপ দেখা যাচ্ছে এবং যানজট রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু অনেক বেশি যানবাহনের চাপ এবং অনেক বেশি যানজট রয়েছে। যেমনটি আমরা এই পাশে প্রগতি সরণিতে দেখতে পাচ্ছি, প্রগতি সরণির এই পাশটাতে আজ তুলনামূলক যানবাহনের চাপ অনেক বেশি, অর্থাৎ যানজট অনেক রয়েছে এবং যেহেতু কিছুটা বৃষ্টিপাত হয়েছে, কিছুটা বৃষ্টিপাতের পর যেটি হয়ে থাকে এই প্রগতি সরণি এবং বসুন্ধরা সংলগ্ন যে এলাকাগুলো, সেখানে জলাবদ্ধতার কিছু চিত্র কিন্তু আমরা দেখতে পাই বা জলাবদ্ধতা তৈরি হয় এবং তার প্রভাব সড়কে পড়ে। স্বাভাবিকভাবেই যানজট বেড়ে যায়। যানজট বেড়ে গেলে এই পাশটাতে যারা সড়কে চলাচল করবেন তাদের সেই জিনিসটা মাথায় রেখে আসলে সড়কে বের হতে হবে। সেই সঙ্গে যদি আমরা এই দিকটাতে খেয়াল করি, অর্থাৎ এই দিকটা বলতে বোঝানো হচ্ছে রামপুরা বাড্ডা ইউরোপের এই পাশটাতে কিন্তু হাতিরঝিলের টার্নিং পয়েন্টটা থেকেই কিন্তু কিছুটা যানবাহনের চাপ বেড়ে গেছে এবং যানজট রয়েছে এবং এই দিকটাতে যেমন হয়ে থাকে আপনাদের প্রতিদিনই আমরা দেখানোর চেষ্টা করি যে সড়কের এই পাশটাতে, অর্থাৎ এই হাতিরঝিল সংলগ্ন যে রামপুরা বাড্ডা ইউরোপ রয়েছে, এই সড়কটাতে কিন্তু প্রতিদিনই দিনের এই সময়টাতে যানবাহনের চাপ অনেক বেশি থাকে, যানজট থাকে। অর্থাৎ যারা কিনা এই সময় এই সড়কটি ব্যবহারের পরিকল্পনা করছেন বা করতে হবে, তাদেরকে আসলে সড়কে যানজট রয়েছে সেই বিষয়টি মাথায় রেখে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে নিরাপদে সঠিক সময় গন্তব্যে তারা পৌঁছাতে পারবেন। একই সঙ্গে এই দিকটাতে, অর্থাৎ মেরাদিয়া কাঁচাবাজার সংলগ্ন আফতাবনগরে যে সড়কটি রয়েছে, সেই সড়কেও কিন্তু যানবাহনের চাপ অনেক বেশি এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ এই সড়কটিও যারা ব্যবহার করবেন, সড়কে যানবাহন রয়েছে, যানবাহনের চাপ রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়ে বের হতে হবে। আর সেই সঙ্গে এই পাশে মালিবাগের এই দিকটাতে, অর্থাৎ ডিআইটি সংলগ্ন যে রোডটি রয়েছে, সেই রোড এবং অতীশ দীপঙ্কর সড়ক সহ বেশ কিছু সড়কে কিন্তু যানবাহনের চাপ দেখা যাচ্ছে এবং আরও কিছু সড়কে যানবাহনের চাপ দেখা যাচ্ছে। শাহবাগের এই দিকটাতে যানবাহনের চাপ রয়েছে, যানজট রয়েছে। স্কাটন রোডে যানবাহনের চাপ রয়েছে। কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে, অর্থাৎ সার্ক ফোয়ারা সংলগ্ন এই সড়কটি ব্যবহার করে ফার্মগেটের এই দিকটা পুরোটাই কিন্তু যানবাহনের ঠাসা, অর্থাৎ যানজট রয়েছে। অর্থাৎ এই সড়কগুলো যারা ব্যবহার করবেন তাদেরকে যানবাহনের চাপ কিংবা যানজটের বিষয়টি মাথায় রেখে দিনের পরিকল্পনা সাজাতে হবে। আর সেই সঙ্গে এই দিকটাতে যদি দেখি, বেগম রোকেয়া সরণির এই দিকটাতে শেওড়াপাড়ার দিকে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, একই সঙ্গে কাজীপাড়ায়ও কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে। এছাড়া মিরপুর রোড সংলগ্ন যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু যানবাহনের চাপ তেমন নেই, তবে টেকনিক্যালের এই দিকটাতে, অর্থাৎ কল্যাণপুর সহ এই পাশটাতে কিছুটা যানবাহনের চাপ এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো মোটামুটি যানবাহনের চাপ যেখানে যেখানে ছিল সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই সড়কগুলো যেখানে যেখানে যানবাহনের চাপ রয়েছে আপনাদের জানালাম। সেই সড়কগুলো যারা ব্যবহার করবেন, যদি বিকল্প সড়ক হাতে থাকে তাহলে সেটি ব্যবহার করা অবশ্যই যুগোপযোগী বা সময় উপযোগী একটি সিদ্ধান্ত হবে। তবে যদি যানবাহনের এই চাপওয়ালা সড়কগুলো একান্ত ব্যবহার করতেই হয়, নিতান্তই ব্যবহার করতে হয়, তবে সেই ক্ষেত্রে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে আপনাদের দিনের সঠিক সময়ে সঠিক গন্তব্যে আপনারা পৌঁছে যেতে পারবেন। তবে এই জায়গায় মাথায় রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অর্থাৎ যারা এই সময়গুলোতে সড়কে চলাচল করবেন অবশ্যই ট্রাফিক আইন মেনে নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাবেন, এমনটাই আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারদিন। আলিফ, ধন্যবাদ। খুব বিস্তারিতভাবেই আপনি এই ব্যাপারগুলো জানাচ্ছিলেন। নিশ্চয়ই সবারই উপকার হবে আপনার এই পরামর্শগুলো জানতে পেরে। আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরের প্রসঙ্গে। সেটি হচ্ছে বাজেটের চড়া শুল্ক আর করের উত্তাপে পুড়ছে দেশের বিকাশমান বেকারি খাত। নতুন বাজেটে ময়দা, চিনি থেকে মোড়কীকরণের প্লাস্টিক ও কালি সব কিছুর আমদানি খরচ এক লাফে বেড়ে যাওয়ায় বড় সংকটে উদ্যোক্তারা। ভোক্তা পর্যায়ে অসম মূল্য দূর করতে মূল্য অনুযায়ী এসব পণ্যের শুল্ক নির্ধারণের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সকালের নাস্তা ও বিকেলের আড্ডায় প্যাকেটজাত খাবারের পাশাপাশি ওভেন থেকে বের হওয়া গরম লাইফ বেকারির পণ্যের চাহিদা এখন তুঙ্গে। ভোক্তা চাহিদা বাড়লেও মাঠ পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাংক ঋণের জামানত জটিলতায় ভুগছেন পুঁজি সংকটে। আবার কাঁচামাল আমদানিতে চড়া শুল্ক ও ভ্যাটের কারণে মাঝপথেই ঝরে যাচ্ছে বেকারি শিল্পের অনেক ছোট উদ্যোগ। 2026-27 অর্থবছরের বাজেটে গমে 10, চিনিতে 25 ও পাম অয়েলে 22.5% শুল্কের সঙ্গে প্যাকেজিং সামগ্রীতে সর্বোচ্চ 32% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া মজুরি ও গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় বিপাকে বেকারি ব্যবসায়ীরা। ঢালাও আমদানি শুল্ক ও কর্পোরেট ট্যাক্স না রেখে কর পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আমাদের লাক্সারি থাকলে সেটা আরও বাড়িয়ে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম যারা বেসিক কমোডিটি নিয়ে বা বেসিক ফুড নিয়ে কাজ করছে তাদের কর্পোরেট ট্যাক্সটা অবশ্যই বিলো 10 to 5 থেকে 20 টাকা পর্যন্ত যেটা আছে এটা একেবারে ট্যারিফ ফ্রি করে ফেলা হোক। এরপর ধরেন 20 থেকে 30 টাকার জন্য আপনি ট্যারিফ ইম্পোজ করলেন 2.5%। হায়ার সেগমেন্ট আপনি হায়ার ইম্পোজ করছেন, লোয়ার সেগমেন্ট আপনি 0 করে দিচ্ছেন। সো আপনার কিন্তু পোর্টফোলিও টার্গেট অ্যাচিভ হবে, কিন্তু এখান থেকে কনজিউমার বেনিফিট হবে।
শুল্কের বোঝা ও উৎপাদন খরচের চাপ দিন শেষে পড়ছে ক্রেতাদের উপর, যা মূল্যস্ফীতির বাজারে আরেক দফা বাড়াচ্ছে জীবনযাত্রার ব্যয়। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। বর্ষা এলে একই চিত্র। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় শিল্পাঞ্চল, সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়ক মহল্লা। বছরের পর বছর ধরে চলা এমন জলাবদ্ধতায় চরম দুর্ভোগে হাজারো মানুষ। একই অবস্থা মাদারীপুরের রাজৈর পৌরসভায়। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় সারা বছর সড়কে জমে থাকছে নোংরা পানি, যাতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সড়কে চলছে নৌকা, কেউ ভাসছেন ভেলায়। টানা কয়েকদিনের বৃষ্টিতে সাভার আশুলিয়ার অধিকাংশ সড়ক এখন পানির নিচে, তাই এভাবেই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। এখানে অনেক বসতি আছে যারা বাসা থেকে বাইরে পারছে না, ছোট ছেলে পেলে তারা স্কুলে যেতে পারতেছে না। পানি থাকলে তো মোটর ডুবে যাবে, মোটর জ্বলে গেলে তার পানিতে যাওয়া যায় না। ঘর ও দোকানে ড্রেনের নোংরা পানি ঢুকে পড়ায় বিপাকে ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের। আমার মাল সামানা সব ডুবে গেছে, তখন টাকা করা সম্ভব না। এখানে পানি উঠছে, পানি উঠার কারণে আমাদের কিছু মাল সামানার ক্ষতি হয়েছে। এমন বাস্তবতায় বরাবরের মতোই আশার বাণী শোনাচ্ছে প্রশাসন। আমাদের এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, যে কাজে এবং সেই এক্সপ্রেসওয়ের সাথে একটু ড্রেনও রয়েছে, সেই কাজটি আসলে নিষ্পন্ন বা সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সমস্যা থাকবে। তো সেক্ষেত্রে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক আসলে আমরা মনিটর করছি। অন্যদিকে ড্রেনের নোংরা পানিতে ভাসছে মাদারীপুরের রাজৈর পৌরসভা। ঘোষালকান্দি এলাকায় দূষিত পানি মারিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। অনেক সময় আমরা পিছলা খেয়ে পড়ে যাই, আমাদের বই খাতা ব্যাগ সব ভিজে যায়। ইতিমধ্যেই আমাদের যে বাচ্চারা আছে, বেশ কয়েকজন বাচ্চার ডেঙ্গু জ্বর হয়েছে। একই চিত্র মাস্টার কলোনি, চক্ষু হাসপাতাল, আমবাগ কুঠিবাড়ি আবাসিক এলাকা সহ পৌরসভার বিভিন্ন স্থানে। পৌরসভা থেকে ড্রেন করছে, ড্রেনের পানিগুলা বৃষ্টি হইলে পরে গিয়া বৃষ্টি হয়ও না, তারপরে গিয়া যে চারিপাশে পানি আসে রাস্তার উপর দিয়ে পানি উঠে যায়। বর্তমান যে পৌরসভা দায়িত্ব আছে তিনি খালটা খনন করছেন, কিন্তু তিনি সম্পূর্ণ কাজটা সমাধান করেন নাই। তবে এমন জলাবদ্ধতার দায় নিতে চায় না পৌর কর্তৃপক্ষ। আমাদের কিছু ড্রেন করতে হবে, ড্রেন করে ওই রাস্তার পানিটা যেন রাস্তার উপরে না জমে, ড্রেনেজের মাধ্যমে যেন পানিটা নিষ্কাশন করা সম্ভব হয়, সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। পৌরসভাটি কত উন্নত হলে বাংলা সরকারের যে অন্যান্য যে বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা আসলে রাজ্যের বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলো আরো দ্রুত এবং আরো তাড়াতাড়ি এবং অধিক অর্থের মাধ্যমে সম্পন্ন করতে হবে। 2012 সালে গঠিত হয় মাদারীপুরের রাজৈর পৌরসভা। চলতি অর্থবছরে 26 কোটি টাকা উন্নয়ন বাজেট থাকলেও বদলায়নি জলাবদ্ধতার চিত্র। রিজভী হাবিব, স্টার নিউজ। খুলনাকে গ্রিন ও ক্লিন সিটি গড়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। খোদ সিটি কর্পোরেশনের উদ্যোগেই শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে ডাম্পিং স্টেশনের কাজ। এতে দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। সড়ক দখল করে বর্জ্য ফেলায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। যদিও শিগগিরই পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। দেশের পরিকল্পিত মহানগরীর অন্যতম খুলনা সিটি কর্পোরেশন, যার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক কেডিএ এভিনিউ। ব্যস্ততম সড়কটির একপাশে সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশন, অথচ সড়কটির দুপাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। একই চিত্র নগরীর আরেক গুরুত্বপূর্ণ স্থান পিটিআই মোড়ের সেন্ট জোসেফ স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের অবস্থান এ সড়কেই। কিন্তু সড়কের বড় অংশ জুড়ে ময়লা আবর্জনার স্তূপ করে রাখায় দুর্গন্ধ মাড়িয়ে চলাচল করতে হয়। আমরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এই ময়লার কারণে আমাদের অনেক যাতায়াতে অনেক সমস্যা হয়। এই সিজনে আমাদের জলাবদ্ধতা হচ্ছে, আর ময়লার কারণে যে দুর্গন্ধ, এইখানেই আমি দাঁড়াতে পারতেছি না। আমাদের শারীরিক সমস্যা, পেটে অসুখ হয়, এভাবে অসুখ হয়, এগুলো দুর্গন্ধে তো টেকা যায় না, সরাই গেলে সমস্যা দেয়। আমাদের জন্য খুবই কষ্টদায়ক, আর বাচ্চা নিয়ে যাতায়াত করলে তো আরও বেশি সমস্যা হয়ে যায়। এছাড়াও ময়লাপোতা, নিরালা ও নতুন বাজার এলাকায় আরও 3টি বর্জ্য ফেলার স্থান, যার সবগুলোই রাস্তার উপরে। এভাবে দিনের পর দিন খোলা জায়গায় বর্জ্য ফেলায় ছড়াচ্ছে রোগ জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এই বৃষ্টির সময় পানিতে এগুলো যেভাবে ছড়িয়ে যায়, এটার কারণে একদিকে যেমন দুর্গন্ধ বাড়ে,
রাস্তায় মানুষের চলাচলে যেমন অসুবিধা হয়, পরিবেশ দূষণ সাথে সাথে স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক পরিমাণে। একটা সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে কেন এরকম নির্দিষ্ট করে দেয়া হবে ময়লা রাস্তার উপরে থাকবে, এটি আমাদের একটা প্রশ্ন। তবে সকল প্রতিকূলতা দূর করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস নগর প্রশাসকের। কেউ জায়গা দিতে চায় না, আমরা নিজেরা জায়গা সিটি কর্পোরেশন জায়গা ক্রয় করেছি, আমরা ডিসির কাছে জায়গা চেয়েছি, ওখানে স্টেজ হয়ে গেলে আর ওপেন থাকবে না, ওখানে চলে যাবে। আমরা এইভাবে 5টি জায়গার ম্যানেজমেন্টের জন্য নতুন সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। দেশের চতুর্থ পরিকল্পিত নগরী খুলনাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ বাসিন্দাদের। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা। মেহেরপুরের বিভিন্ন গ্রামে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। গেল 1 মাসে 2টি গ্রামে 39 জন শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধরা কুকুরের কামড়ের শিকার হয়েছেন। গ্রামগুলোতে এখন কুকুরের আতঙ্ক বিরাজ করছে। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে পরামর্শ করে দ্রুত বিষয়টি নিরসনের চেষ্টা করা হবে। 50 ঊর্ধ্ব আফরোজা খাতুন মাঠের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হন তিনি। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছেন। পেশা থেকে আমাকে কুকুরে ধরে নিয়েছে, মুখের ভিতর পুরা পা লিলিয়েছে, দাঁত দিয়ে মনে হচ্ছে যে আমার পাটা ভাঙি খাবে। শুধু আফরোজা খাতুনই নয়, গেল 17 জুলাই মাত্র 1 ঘন্টার ব্যবধানে মেহেরপুরের রামনগর গ্রামে বিয়ারিশ কুকুরের কামড়ের শিকার হন অন্তত 22 জন। তাদের মধ্যে শিশু রয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কুকুর তো এক জায়গায় থাকছে না, আবার পালিয়ে আসছে, যে একদম তাইডি তাই মারবে এই ক্ষমতা না। সামনে যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে, এভাবে প্রায় 12-14টা কামড়েছে। কুকুরটা হলো একবারই এক কামড়ে ছায়া কাপড় সব আমার ছিঁড়ে নিছে। আরো বেশ কয়েকটি গ্রামেরও একই চিত্র। ঘটনার পর অনেকে পিটিয়ে মেরে ফেলেছেন কুকুর। তবে পরিবেশবিদরা বলছেন, বিয়ারিশ কুকুর মারতে হলে অবশ্যই প্রশাসনের অনুমতি নিতে হবে। একটা দলে কুকুর 5-7টা 10টা করে কুকুর থাকছে, তাই সেই কুকুরদের রূপ এবং ভয়ঙ্কর অবস্থা। আমাদের বাসা কাছে প্রাইভেটে পাঠাতে পারছি না, স্কুলে পাঠাতে পারছি না, এবং বাড়িতেও গেট মেট খুলে বসে থাকতে পারছি না। মানুষজন যদি না থাকে তাহলে তো সেই কুকুরে তো একটা বাচ্চাকে খেয়েই ফেলবে, যেরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। কুকুর যেমনই হোক না কেন, তার কামড়টা কিন্তু খুব বিপজ্জনক এবং এখান থেকে অনেক জলাতঙ্ক থেকে আর অন্যান্য অসুখগুলো হতে পারে। কুকুর মেরে ফেলাটা একটু কেমন লাগে, পরিবেশবাদীরাও এর বিপক্ষে, আমরাও এটা বলে একটা পশুর মেরে ফেলা যায় না, কিন্তু যদি কখন অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুব বেশি এটা সমাজের জন্য ক্ষতিকারক হয়, তখন এটা অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে বা এটা পৌরসভার অধীন থেকে বা জেলা পর্যায় থেকে বা সিভিল সার্জনের মাধ্যমে এটা কিন্তু কিছু মারতেও হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রাণী সম্পদের সাথে বসে দ্রুত করণীয় ঠিক করা হবে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন আছে বলে দাবি করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কুকুরগুলোর বিষয়ে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদেরকে ভ্যাকসিনেশন অথবা অন্যান্য যে ব্যবস্থাগুলো প্রচলিত নিয়ম রয়েছে আমাদের সরকারি নীতি নিয়মের ভিতরে থেকে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্দেশনাও দেওয়া আছে, যদি ভ্যাকসিন ফুরিয়ে যায় তাহলে আমরা যেন চিঠি দিই এবং নিয়ে আসি। তবে এখন আমাদের কোনো ঘাটতি নাই, আমাদের হচ্ছে ARV ARI দুইটাই যথেষ্ট আছে, অর্থাৎ র্যাবিস অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন যেটা, টক্সয়েড এবং IG দুইটাই সাপ্লাই আছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাশেদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। টানা 8ম রাতের মতো ইরানের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা চালানো হয়েছে দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাস ও বন্দর লেঙ্গেহে। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মুখে প্রাণ গেছে 2 মার্কিন সেনার। এছাড়া একজন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এই নিয়ে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়ালো 16 জনে। আহত হয়েছেন 400 জনের বেশি। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে IRGC। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে অকার্যকর বলে মন্তব্য করেছেন। সমঝোতা চুক্তি থেকে বের হয়ে এলো ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ফার্স্ট নিউজ। গারিবাবাদির অভিযোগ, যুক্তরাষ্ট্রই প্রথম এই স্মারকের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, তাই তেহরানের তরফেও এই চুক্তি এখন স্থগিত।
তার বদলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোয় মনোযোগ দিচ্ছে দেশটি। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম বলছেন, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি তা পেতে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ভুল দিচ্ছে, হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছে। এ ধরনের ব্যাখ্যা চুক্তির শর্ত ও আন্তর্জাতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে এই আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের সঙ্গে লক্ষ্যহীন এক অনন্ত যুদ্ধে জড়িয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন যে যুদ্ধক্ষেত্রের শ্রেষ্ঠত্বকে কূটনৈতিক সাফল্যে রূপ দেওয়ার সঠিক কৌশল না থাকলে অত্যাধুনিক সামরিক শক্তি দিয়েও লক্ষ্য অর্জন অধরাই থেকে যায়। তাই আলোচনার দরজা বন্ধ হবার আগেই এই সংঘাতের হ্রাস টেনে ধরাতেই সমাধান দেখছেন বিশ্লেষকরা। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দুই দেশই যুদ্ধের মাশুল গুনছে। প্রত্যক্ষভাবে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, আর পরোক্ষভাবে ক্ষতির মুখে বিশ্বের কোটি মানুষ। যুদ্ধের বেলায় ট্রাম্প পুতিনের ভীষণ মিল। দুই নেতাই রণাঙ্গনে সামরিক শক্তির সীমাবদ্ধতা বুঝতে ব্যর্থ। তারা এমন এক লক্ষ্য নির্ধারণ করেছেন যা অর্জনে দরকার অনন্ত যুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধক্ষেত্রের শ্রেষ্ঠত্বকে কূটনৈতিক সাফল্যে রূপ দেওয়ার সঠিক কৌশল না থাকলে অত্যাধুনিক সামরিক শক্তি দিয়েও লক্ষ্য অর্জন অধরাই থেকে যায়। যেমন ট্রাম্প ইরানের মাটিতে স্থলসেনা না পাঠিয়ে শুধু বিমান হামলা দিয়ে যুদ্ধে জিততে চাইছেন, ভৌগোলিকভাবে অসম্ভব হলেও তিনি হরমুজে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের এই অনন্ত যুদ্ধ প্রকৃতপক্ষে একটি দীর্ঘ সংঘাতের ধারাবাহিক চক্র। এই দ্বন্দ্ব কখনো চরম উত্তেজনায় রূপ নিয়েছে, আবার কখনো চুক্তির মধ্য দিয়ে শান্ত হয়েছে। যেমন 2015 সালের পরমাণু চুক্তি, যা 2018 সালে ট্রাম্প নিজেই বাতিল করেছিলেন। জুনে হওয়া সমঝোতা স্মারকের কল্যাণে ট্রাম্পের সামনে সুযোগ এসেছিল এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার, কিন্তু তিনি আবারও এমন এক যুদ্ধে জড়ালেন যেখান থেকে বেরিয়ে আসার মতো কোনো কূটনৈতিক সমাধান তার সামনে নেই। ট্রাম্পের যুদ্ধ ইরানকে দেখিয়ে দিয়েছে যে তারা হরমুজ অবরুদ্ধ করেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তির ওপর আঘাত হানার ক্ষমতা রাখে। এ কারণেই ইরান হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়। ইরাকের মতোই যুক্তরাষ্ট্রের ভুল ধারণা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। হরমুজে বাধাহীন জাহাজ চলাচলের দিন হয়তো চিরতরে শেষ হয়ে গেছে। ইরান যেহেতু হরমুজে আঘাত করার সক্ষমতা রাখে, তাই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকতে হবে। এই বিশ্লেষক বলছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের চূড়ান্ত অবসানের সুযোগ ক্রমশ দূরে সরে যাচ্ছে। সেটি উপলব্ধি করে তারা যদি আলোচনার দুয়ার খোলা না রাখেন, তবে সাময়িক সংঘাত এবং অনন্ত যুদ্ধের মাঝের দেয়ালটি ভেঙে যেতে পারে। ইফফাতিরা, স্টার নিউজ। একজন লেখক কি শুধুই বই লেখেন, নাকি তিনি বদলে দেন একটি জাতির অনুভূতির ভাষা? যার গল্পে প্রেম মানে অপেক্ষা, বৃষ্টি মানে স্মৃতি, আর জ্যোৎস্না মানে অন্য এক পৃথিবী, তিনি আজও বেঁচে আছেন কোটি পাঠকের নিঃশ্বাস নিঃশব্দ ভালোবাসায়। মৃত্যুর পরও যার বইয়ের পাতায় ফেরে নতুন প্রজন্ম, সেই অনন্য কথাশিল্পী কিংবদন্তি হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস আজ। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙবে সারা রাত জেগে পড়া উপন্যাস তিনি হুমায়ুন আহমেদ, কিংবদন্তি বাদশা নামদার। পাঠকের মনে ঘোর লাগা জগৎ তৈরিতে যার ছিল সহজাত ক্ষমতা, হলুদ পাঞ্জাবির হিমু। যুক্তি ও বুদ্ধির মিশেলে তৈরি হওয়া মিসির আলী সহ এমন অসংখ্য কাল্পনিক চরিত্র আজও আমাদের ভাবায়, হাসায়, কাঁদায়ও। আর এসব জনপ্রিয় চরিত্রের অমর স্রষ্টা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। 2012 সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি দেন গল্পের এই জাদুকর। দীর্ঘ 14টি বর্ষা পেরিয়ে গেলেও আজও অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেন কোটি ভক্ত ও অনুরাগীরা। নুহাসপল্লী যেন হুমায়ুন আহমেদের স্বপ্নের এক বাস্তব রূপ। প্রকৃতির প্রতিটি রঙে, গাছের ছায়ায় আর নিস্তব্ধতায় আজও লুকিয়ে আছে প্রিয় লেখকের স্পর্শ। দিনের আলোতেও নীলাবতীর দিঘির ঘাটে বসলে যেন জুড়িয়ে যায় প্রাণ। মনে হয় রাত হলেই বুঝি এখানে নেমে আসবে রূপালী জ্যোৎস্না, আর বৃষ্টি নামলেই জীবন্ত হয়ে উঠবে তার অমর সৃষ্টি বৃষ্টিবিলাস। 2012 সালের 19 জুলাই না ফেরার দেশে চলে গেলেও আজও পাঠক শূন্য হয়নি তার সৃষ্টি রাঙিনা। তবে চিরতরে থমকে গেছে নতুন গল্পের পথচলা। গল্পের জাদুকর তার সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন অনন্তকাল।
জনপ্রিয় কথা সাহিত্যিক আমাদের হুমায়ুন আহমেদ, উনি তার শিল্পকর্মগুলোকে যেভাবে পর্দায় কিংবা বইয়ের পাতায় ফুটিয়ে তুলেছেন, এটা আসলে সত্যি অনন্য। আমরা যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসি তারা অবশ্যই আসছি এবং আসবো। যারা হুমায়ুন আহমেদকে অনেক ভালোবাসে, যারা তাদের কালোজয়ী লেখাগুলো দেখে বারংবার মুগ্ধ হয়েছে, তারা অবশ্যই আসবে। গল্প সাহিত্য নেই বিধায় তো মানুষ ভুলে যাচ্ছে, অথচ এটা একটা নস্টালজিক জায়গা। আমি ছোটবেলা থেকে এটার কথা শুনেছি, জেনেছি। ওরা মৃত্যুর পরে ভিজিটও করতে আসছি, দেখতেছি। যে নুহাশপল্লীতে নিজের লেখা স্ক্রিপ্ট আর শুটিংয়ে মেতে থাকতেন হুমায়ুন আহমেদ, সেখানে আজ উপলক্ষ ছাড়া তেমন পদচিহ্ন পড়ে না ভক্তদেরও। সকালে উঠে স্ক্রিপ্ট লিখত, তারপর শুটিং করতো। নাটকেরও একদম সেম। আমি তখন 24 বছর এখানে আছি, মানে মারা যাওয়ার পরে এই শুটিংগুলো আসলে নুহাশপল্লীতে নাই। তবে বিশ্লেষকদের মতে নতুন প্রজন্মের কাছে হুমায়ুন আহমেদের সৃষ্টিকে সঠিকভাবে তুলে ধরা না গেলে কালের গর্ভে হয়তো ফিকে হয়ে আসতে পারে তার প্রাসঙ্গিকতা। 1400 বছর পেরিয়ে গেলেও হুমায়ুন আহমেদ প্রাসঙ্গিক হয়ে থাকুক। শুধু 14 বছর নয়, মৃত্যুর 2-1 বছর পরে তো মানুষের ঢল নামতো, এখনও তো আমরা যাই এই মৃত্যুদিন এবং তার জন্মদিনে। আমিও তো প্রফেশনাল দিক থেকে সেখানে যাই, ওরকম মানুষ থাকে না আসলে। নন্দিত এ কথা সাহিত্যিকের প্রয়াণের 14 বছর পার হলেও ভক্তদের চোখে আর মনে তিনি আজও অমর হয়ে আছেন। অসংখ্য চরিত্র, উপন্যাস আর নাটক দিয়ে পাঠকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন হুমায়ুন আহমেদ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটা বলছে গুড মর্নিং বাংলাদেশের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আর আজকের গুড মর্নিং বাংলাদেশের এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আমিরুল ইসলাম আলী, আমি ফারিহা সাজনীন এবং আমি ফারদিন খান। আগামীকাল সকাল 7টায় আবারও দেখা হবে গুড মর্নিং বাংলাদেশ এই শোতে, স্টার নিউজের পর্দায়। তার আগে বিশ্বকাপের ফাইনাল আছে, আপনারা সবাই সেটি এনজয় করবেন, তবে দায়িত্বশীলতার পরিচয় দেবেন, সেই প্রত্যাশা থাকলো। ধন্যবাদ।